আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান 2025। পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান 2025-এর কর্মকাণ্ড। নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা, নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে। পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান 2025 এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9339703166 এবং আমাদের ফোন নম্বর 9339703166। পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটিগুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ। জয় মা দুর্গেশ্বরী। কিন্তু আপনারা যদি আপনাদের পছন্দ হয়, অনেক অনেক ধন্যবাদ যে 1977 সাল থেকে চলা শুরু করে এই ধরনের একটি সংগঠনকে সেটা আমি অনুভব করি, বুঝতে পারি। আমি আজকে যে কয়েকটি কথা বলবো সেই পুরোটাই আমার প্রিয় ছাত্রছাত্রী যারা এখানে আছে তাদের জন্য, তাদের কথা ভেবে। আজকে প্রথমেই যে কথাটা বারবার এখানে উঠে আসছিল যে প্রাকৃতিক দুর্যোগের জন্য তোমাদের আসতে অসুবিধে হয়েছে বা অনেকে আসতে পারোনি। আমি এমন একটা জায়গায় কাজ করি বা এমন একটা জায়গার বাচ্চাদের নিয়ে গত 15 বছর ধরে কাজ করছি যেখানে এই প্রাকৃতিক দুর্যোগটা তাদের জীবনের অঙ্গ এবং তাদের বেঁচে থাকার, বাঁচবে কি মরবে তার উপরে নির্ভর করে। আজকের বৃষ্টিটাতে আমরা কেউ মরবো না, আমরা কেউ মারা যাবো কি আজকে এই বৃষ্টি হচ্ছে বলে? কিন্তু আমরা যাদের নিয়ে প্রতিযোগিতা করি তারা বাড়ি থেকে আসার সময় এই রকম ঝড় বৃষ্টি হলে মারাও যেতে পারে, ফিরে গিয়ে তাদের বাড়িটা নাও থাকতে পারে। তারাও কিন্তু ক্লাস 7-এ পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে। তারাও আজকে এখান থেকে ভৌগোলিকভাবে মাত্র 100 কিলোমিটার দূরে বাস করে। আমরা জানি যে একটা সুন্দর আলোকোজ্জ্বল মঞ্চ আছে, সেখানে পৌঁছতে পারলে আমার গায়ে এক ফোঁটাও বৃষ্টি লাগবে না। কিন্তু আমার গত মাসে আমরা যেখানে অনুদল করছি, কিন্তু বাচ্চারা অধীর আগ্রহে আমাদের জন্য বসে আছে যে কখন আমরা যাব, যে আমরা দুটো কথা বলবো, ওরা একটু শুনতে পাবে। এই পৃথিবীতেই আমরা বাস করছি। আমাদের থেকে যারা একটু নিচুতে আছে, খারাপ অবস্থায় আছে, তাদের কথা একটু ভাববে, তাহলে তোমরা জীবনে আরও একটু ভালো দিক দেখতে পাবে। এবং সবসময় মনে করবে যে তুমি খুব ভাগ্যবান, এই যে তুমি একটা সুন্দর স্কুল ড্রেস পরে এসে একটা সুন্দর অনুষ্ঠান করতে পারছো, তোমার বাবা মা তোমাকে সেই সাপোর্ট করছে। এমন অনেক দুর্ভাগ্যবান বাবা মা আছেন যারা, তার বাড়িতেও এইরকম ছেলে মেয়ে আছে, তারা হয়তো তোমাদের থেকে অর্থনৈতিকভাবে আরও এগিয়ে আছেন, কিন্তু তারা এখন কি করছে জানো? তারা এখন শুধু মোবাইলে এই বুড়ো আঙুলের কাজ করছে। এখন ধৈর্য হয়ে গেছে 30 সেকেন্ড, 15 সেকেন্ডে নেমে এসছে। বলা হচ্ছে একটা জিনিস 15 সেকেন্ডে দেখিয়ে দিতে হবে। সেখানে আমি দেখলাম তোমরা প্রবেশ করেছো এখানে, যখন আমিও 3টের সময় প্রবেশ করেছি, তোমাদের অনেকেও 3টের সময় প্রবেশ করেছো। অনুষ্ঠানটা শুরু হলো 50 মিনিট পরে। তোমরা কেউ আমি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এখানে এখনও অবধি উপস্থিত হননি, কিন্তু আজকে 82 সালের মাধ্যমিক 1981-তে আমি একটি বিজ্ঞানের মডেল প্রতিযোগিতায় এই ক্লাবের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। তারপর আমি এখানে মেম্বারশিপ নিই। 1981 থেকে 2025 যাত্রাটা এরকম। যে কোনো একটা সংগঠন যা রেজিস্ট্রেশন অবধি করানো হয়নি যে কোনো কারণে, 48 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাওয়ার মতো যে ইচ্ছা, শক্তি, উৎসাহ পায়, সেটা শুধুমাত্র সদস্যদের মধ্যে থেকে নয়। এর জন্য মূল কৃতিত্ব হচ্ছে যাদের নিয়ে আমরা কাজ করতে চেয়েছি প্রথম দিন থেকে, তাদের অকুণ্ঠ সহযোগিতা। তার মধ্যে রয়েছে আপনাদের
অভিভাবক অভিভাবিকা, যাদের কথা সর্বাগ্রে স্বীকার করতে হয়। প্রথম দিকে আমরা শুধুমাত্র মডেল ভিত্তিক প্রোগ্রামগুলো করতাম, বেশ কিছু চটকদার মডেল আমরা করতাম। ইস্টার্ন ইন্ডিয়া সায়েন্স ক্লাব অ্যাসোসিয়েশন, গণবিজ্ঞান জাঠা, বিজ্ঞান জাঠা প্রভৃতি সকলের সঙ্গে যুক্ত থেকে তখন বিজ্ঞানের আন্দোলনগুলো একটু অন্যরকম ছিল, বা বিজ্ঞানের চর্চাটা একটু অন্যরকম ছিল। কেতাদুরস্ত জামা কাপড় পরে, হয়তো টাই পরেও স্টিক নিয়ে মডেলের গুঁড়ো তত্ত্ব বোঝানোটা ছিল বিজ্ঞান ক্লাবের কাজ। বিজ্ঞান ক্লাবের সদস্যরা ঠিক সেই রকমভাবেই চলতাম। যদি না 1982 সালে হিরোশিমা দিবসের সময় সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা ক্ষেত্র প্রস্তুতি ছিল, কেরলের স্বাস্থ্য সাহিত্য পরিষদ আরও ছিল। আমরা হিরোশিমা দিবস উপলক্ষে 31টা বিজ্ঞান সংগঠন মিলে গণবিজ্ঞান সমন্বয় কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। তারপরে এলো 1984 সেই সময়। আমরা জানি 1984 সেই ভয়ঙ্করতম প্রাকৃতিক দুর্ঘটনা ভারতবর্ষের ইতিহাসে, যেটা হচ্ছে ভূপাল গ্যাস ট্র্যাজেডি আমাদের মতো বিজ্ঞান সংগঠনগুলোর চিন্তাভাবনা নাড়িয়ে দিল। শুধু আমাদের ক্লাব নয়, আশেপাশের অন্য ক্লাবই আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গেল দুটি ভাগে। আমরাও হয়েছি। তখন আমাদের সদস্য সংখ্যা যা ছিল, সেই ঘটনার পর একটা প্রবাহ চলতে লাগলো গতানুগতিকভাবে, যারা মডেল প্রভৃতিতে বিশ্বাসী। আর এক দল পরিবেশ, তার দূষণ এবং রাসায়নিকের কুপ্রভাব, স্বাস্থ্য সরাসরি কীভাবে হচ্ছে, আক্রান্ত পাথরের খাদানের সিলিকোসিস থেকে শুরু করে ভোপাল গ্যাস ট্র্যাজেডির পরবর্তী কাজ নিয়ে শুরু হল। সংগঠন থেকে একটি অংশ বিচ্ছিন্ন হয়ে গেল। বাকি আমরা যারা রয়ে গেলাম তারা কিন্তু তারপর থেকে আজ অবধি ব্যান্ডেলের 37 নাগরিক কমিটির সঙ্গে যৌথ আন্দোলন করে ইএসপি, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর 5 নম্বর চুল্লিতে বসানো, গঙ্গা অ্যাকশন প্ল্যান, এখানে খুব বড় একজন আধিকারিক ছিলেন যিনি এই প্রজেক্টটার দায়িত্বে ছিলেন। তিনি আমাদের সাহায্য করেছিলেন, কোন কোন জায়গাটা উন্নতির জায়গা আছে, তোমরা নিরলস এটা কথা বলো, আমার পক্ষে ভেতরে থেকে বলা সম্ভব নয়। আমরা 50টির বেশি বিভিন্ন এরকম অনুষ্ঠান করেছিলাম। এরপর আমরা হয়তো শুনেছি এরকম ঘটনা, অভিভাবকরা জানেন। সেই সময় কিন্তু আমরা আক্রান্ত হয়েছি, আমাদের মাইক, আমাদের গাড়ি ভেঙে চলে দেওয়া হয়েছে, কিন্তু আমরা গণেশের দুধ পানের বিষয়ে সেই সময় কিন্তু কাজ করেছিলাম। চিনচুরা সায়েন্স পাশে পেয়েছিলাম বিবর্তন, গঙ্গা রবারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কালচার প্রভৃতি সমস্ত সংগঠন। প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমরা শুরু করেছিলাম খুব সামান্যভাবে, তারপর কিন্তু আস্তে আস্তে আন্দোলনগুলো দাঁড়া হয়। আপনাদের অনেকেই খেয়াল আছে, খুব বড় একটি ঘটনা ঘটেছিল হুগলিঘাট স্টেশন থেকে একটুখানি দূরত্বে এটি মসজিদ আছে। মুসলিম সম্প্রদায়ের দুটি সম্প্রদায়ের মধ্যে শিয়া সুন্নি বা সেরকম একটি মসজিদ, একটি সম্প্রদায়। সেই মন্দিরটি সংস্কারের উদ্দেশ্যে হঠাৎ ভাঙাচড়া শুরু হয়। একটি ডুমুর গাছ কেটে ফেলার পরও পুরোনো আমলের প্রায় 56 ইঞ্চি দেওয়াল, মাটির গাঁথনি, কাটা জায়গাটা থেকে 4 দিন বাদেও জল পড়ছে। এই জলটাকে বলা হলো অলৌকিক জল। হোমিওপ্যাথির শিশি ভরে যে কোনো শিশিতে সেই জল বিক্রি হতে লাগে। আমরা তখন খুব একটা বড় নয় বা ছোট নয়, আমরা এই ঘটনাটা দেখে এলাকায় গেলাম, গিয়ে দেখি গণউন্মাদনা, সবাই ওই শিশি করে জল নিয়ে গিয়ে খাচ্ছে। পাড়ার ডাক্তাররা কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে যোগাযোগ করে বললেন পেটের গন্ডগোল শুরু হয়ে গেছে, আপনারা কিছু একটা করুন। আমরা কিন্তু বোঝানোর প্রথমে চেষ্টা করি, কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিশেষ করে আমরা যখন 78 সাল মানে তখন আমরা সবে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি। 48 বছর ওই একই সময়ে যাত্রা শুরু করে এই সংগঠনে যে প্রজাপতি পিৎজা খাবে কী করে? প্রজাপতি তো খায় ফুলের মধু, তরল জিনিস। আর পিৎজা খেতে গেলে তো চিবোতে হবে, প্রজাপতির তো আর চিবোনোর ক্ষমতা নেই। তাহলে প্রশ্নটাই তো ভুল। প্রজাপতি পিৎজা খেতে পারেই না, কারণ পিৎজা খেতে হয় চিবিয়ে চিবিয়ে, তাই তো? তাহলে শিরোনামটা দেওয়ার মানে
তাই তো, ফুলে ফুলে উড়ে বেড়ায় এবং তার ওই সুন্দর ফুলে ফুলে উড়ে বেড়ানো দেখতে পারে। এই প্রজাপতিগুলোর নাম হচ্ছে হোয়াইট সেরুলিয়ান। ঠিক আমাদের এই অঞ্চলে দেখা যায় না একটু, কারণ আমাদের ধারণায় সত্যিই তাই, প্রজাপতি মানেই ফুল, ফুলের মতো। যদি কোনো হেসপেরাইড, তাদের ডানাগুলো এরকম, একটা ডানা দুটো ডানা পাতা আর তার সামনের দুটো ডানা এরকম ভাঁজ হয়ে খাড়া হয়ে। প্রজাপতিদের মধ্যে অনেক রকমের ভাগ আছে তৈরি। এই প্রজাপতির নাম হচ্ছে টেলড জিল। এটাও আমাদের এখানে খুব পাতা গাছে ডিম পারে, চাঁপা ফুলের গাছে ডিম পারে। এই প্রজাপতি অত্যন্ত দ্রুত উড়ে বেড়ায়, এমনকি ও যখন এই যে ছবিটা যখন তোলা হয়েছে, ও যখন ফুলের মধ্যে বসে মধু খাচ্ছে, ও কিন্তু বসেনি, ও তখন ছুঁয়ে রেখেছে। এতই মনে করো তোমার কিন্তু কানটা ওই শব্দটাকে ঠিক চিনে নেবে, কিন্তু ওখানেই দেখবে আরো 5 জন রয়েছে যিনি প্রকৃতি চর্চা করেন না বা এখনো তার প্রকৃতি চর্চায় হাতে খড়ি হয়নি। তিনি কিন্তু শব্দটা শুনতেই পাচ্ছেন না, কই কোথায় কি ডাকছে, কই শুনতে পাচ্ছি না তো। কিন্তু তোমার কান বহু দূরে কোথায় একটা পাপিয়া ডাকছে, কোথায় একটা পিউকাহা ডাকছে, কোথায় একটা বেনেবউ ডাকছে। তুমি কিন্তু শব্দটা কানটা তোমার পিক করে নেবে শত গোলমালের মধ্যে। আমাদের চারপাশে দেখতে পাই, এর জন্য সেরকম কোন আজকে এখানে হয়েছে এবং তাদের অভিভাবক অভিভাবিকারাও এখানে রয়েছেন। আমরা একদম এই বিগিনার্স লেভেলে, একদম শুরুর দিকেও, একদম যারা সারা পৃথিবীতে একদম ধরেছিলাম নিজেকে আমার তো আমরা এবারে চলে আসি। তো এখানে যে পাখিটাকে দেখছো, হ্যাঁ পাখি কি আগেই গোড়া থেকে ছিল? আজকের পাখি হয়েছে। আমরা বলি ডাইনোসরেরা লুপ্ত হয়ে গেছে সবাই, পাখিরা যে এই ডাইনোসর থেকে এসেছে এর অনেক বৈজ্ঞানিক প্রমাণ আছে, কিন্তু আমরা এইটা দেখে বুঝতে পারছি, দৌড়ানোটা দেখে, পাখা ছিল, পালক ছিল। প্রতিযোগিতাটা এতটাই তীব্র হয়েছে, কোনো সময় একই নাম্বার ক্লাস থেকে এসে গেছে, সেই ক্ষেত্রে একই ক্লাসে একাধিক বিশেষ হয়েছে। অর্থাৎ জয়মিনীরা ক্লাস 8, জয়মিনীকে তুমি কিছু ক্লাস 7 থেকে প্রথম অধ্যায় হাততালি দিয়ে লুপ্তাশীল শোভঞ্জনা গুপ্ত, ঋতু হয়ে গেছে ঘোড়া ক্লাস 6। তোমাদের পুরস্কারটা একটু সামনের দিকে করে রাখো, পুরস্কারটা সামনের দিকে করে। এর মধ্যে নেই, কিন্তু বিশেষ পুরস্কার শ্রেয়া বিদুষী ভাবকে কি হচ্ছে? এই 3টি স্কুলে হুগলি কলেজিয়েট বালিকা বাণী মন্দির ও শিক্ষা মন্দিরের মঞ্চে দাঁড়াবে। অর্ক মজুমদার বিশেষ পুরস্কার ক্লাস 7। অর্ক মজুমদার বিশেষ পুরস্কার ক্লাস 7। রচনায় সর্বোত্তম শ্রীপাস সমীর সাউ ক্লাস 7 বিশেষ পুরস্কার। আমরা সবাইকে একবার সামনে আসি, তুমি সামনে যাও, বলবেন অ্যান্ড্রয়েড প্রতিভা বাচ্চাদের মধ্যে কি বলবেন? আমরা চাই যে মানুষের নিজের সেটা নিজের থেকেই বিকশিত হোক, ইন্টেলিজেন্স প্রয়োজন নেই।
সম্পূর্ণা বাগচি, আরাধ্যা ভোলা শিক্ষা মন্দির, চিত্রা রায় হাতে পুরস্কার তুলে দিল অভিদেব দিয়ে নিয়েছে অনিরুদ্ধ। আজকে চিনসুরা সায়েন্স ক্লাব ৭৭ থেকে পথ চলা শুরু করেছে। আজকে একটা বিশেষ অনুষ্ঠান, সেটা দেখা গেল যে অ্যান্ড্রয়েডের যুগে এত প্রতিভা বেছে নিলেন, কি বলবেন? দেখুন, আমরা 1977 থেকে 48 বছর ধরে এই কাজটা করছি। একদম সাধারণ কিছু ছাত্রছাত্রী যারা হয়তো পরীক্ষায় ভালো রেজাল্ট করে না, কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে তাদের তুলনা নেই। আজকে কিন্তু দু ধরনের ছাত্রছাত্রী এখানে আমরা পেয়েছি, যারা ক্লাসেও ভালো করেছে। আমাদের এখানকার এই প্রতিযোগিতায় অসম্ভব সফল, এত সুন্দর গল্প লিখেছে পরিবেশ নিয়ে, এত সুন্দর রচনা লিখেছে এবং সবটাই নিজেদের, এবং এত ভালো লেখা শুধুমাত্র তাদের বলবো না, তাদের অভিভাবকদের এবং সর্বোপরি স্কুলের শিক্ষক, ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা যারা আমাদের এই একটা সংগঠনকে এতটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাদের সকলের কাছে চিনসুরা সায়েন্স ক্লাব কৃতজ্ঞ। আগামী 2 বছর বাদে আমাদের 50 বছর, এটা আমাদের 48 বছর চলছে 2027। আশা রাখবো এই ধরনের সহায়তা আমরা শিক্ষক শিক্ষিকার থেকে পাবো, অভিভাবকরাও তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আগামী দিনে আমরা এই ধরনের প্রোগ্রাম আরও করব ছাত্রছাত্রীদের নিয়ে, পরিবেশ, কুসংস্কার বিরোধী এবং বিভিন্ন এই ধরনের প্রোগ্রামে আপনাদের পাশে পাবো এই আশা। আজকে কতজনকে দিলেন? আজকে আমরা 86 জনকে এখানে পুরস্কার দিই। আপনার নাম? আমার নাম ভোলানাথ সরকার, আমি যুগ্ম সম্পাদক চিনসুরা সায়েন্স।